আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। নৌবাহিনীর অ্যাকশনে 9 ভারতীয় জেলে আটক। মিশিগানে জামাত আমিরকে বিশাল গণসংবর্ধনা। এশিয়াতেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ, উত্তাল দক্ষিণ কোরিয়া। 5 বছর পর ফের চালু হলো চীন ভারত সরাসরি ফ্লাইট। এবার বিস্তারিত। সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ও ভাঙচুর করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 1000-এর বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে বলেন, রাতে খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার সহ 9 জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বোয়া এলাকার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, আটককৃত জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে একই রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নৌবাহিনীর টহল দল ফেয়ারওয়ে বোয়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ট্রলার আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে 9 জন ভারতীয় জেলেকে পাওয়া যায়। তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন। নৌবাহিনীর সূত্রে আরও জানা যায়, এ নিয়ে গত 3.5 মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমা থেকে 5টি ভারতীয় ট্রলার সহ মোট 71 জন জেলেকে আটক করা হলো। এর আগে 14 জুলাই 2টি ট্রলার সহ 34 জন, 3 আগস্ট একটি ট্রলার সহ 14 জন এবং 17 অক্টোবর একই এলাকা থেকে আরেকটি ট্রলার সহ 14 জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল। পূর্ববর্তী মামলাগুলোর 62 জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দী আছেন। নতুন করে আটক হওয়া 9 জন যুক্ত হলে বন্দী জেলের সংখ্যা দাঁড়াবে 71 জনে। নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বড় হুমকি। তারা আরও জানান, বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ধারিত থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের ট্রলারগুলো প্রায়ই মাছের খোঁজে সীমান্ত অতিক্রম করে চলে আসে। স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, বিদেশি ট্রলারগুলো গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে। কোনো বিদেশি ট্রলার বাংলাদেশি জলসীমায় প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে এসেছেন কয়েকদিন হলো। এরই অংশ হিসেবে তিনি আমেরিকার অন্যতম বাংলাদেশি অধ্যুষিত স্টেট মিশিগানে আসেন গত 25 অক্টোবর। আমিরের জামাতের আগমন উপলক্ষে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ মিশিগানের উদ্যোগে এক বিরাট গণসংবর্ধনা মিশিগানের হেমট্রামিক সিটিতে আয়োজন করা হয় 25 অক্টোবর শনিবার। আমিরের জামাত তার বক্তব্যে অতীত ও বর্তমান সময়ের রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে আসতে দেশের সাথে প্রবাসের সকল নেতৃবৃন্দের ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির বহুল পরিচিত ডাক্তার মোতাহার আহমেদের সভাপতিত্বে এবং জামাত ইসলামীর সাবেক শুরা সদস্য মাওলানা সুহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান, ডাক্তার রাশিদুজ্জামান, অ্যাটর্নি রুহুল মোমেন, আল ফালাহ মসজিদের খতিব ইমাম আব্দুল লতিফ আজম, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে মেহমানকে কমিউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন জনাব নেসার উদ্দিন, জনাব ওয়ালিউর রহমান, জনাব কোরবানী চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও প্রবাসী কুলাউড়াবাসীর পক্ষ থেকে মেহমানকে ফুলের
তোরা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আল ফাতাহ মসজিদের ইমাম হাফিজ আব্দুল বাসিত এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিচালনা করেন রেনেসা কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফফ টিভির চেয়ারম্যান জনাব আক্তার হোসেন ভুইয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সংবর্ধনায় বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কিছু বার্তা আপনাদের জন্য নিয়ে এসেছি। কি সেই বার্তা? আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। দুনিয়ায় এত ছোট জায়গায় এত বিপুল সংখ্যক মানুষ, এরকম একটি দেশে যুগ যুগ ধরে ধর্ম বর্ণগুলো পরস্পরের পাশাপাশি থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি। আমাদের দেশ একটি অহিংস দেশ। তারপরেও মাঝে মধ্যে সকল দেশে যেমন কিছু ব্যতিক্রম ঘটে, আমাদের দেশেও কিছু ঘটে। ওই ব্যতিক্রমটাও আমরা দেখতে চাই না। প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ 29 বছর, কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই স্বপ্নের নায়কের মৃত্যু। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালত অবশেষে হত্যা মামলার পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করেছেন নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানিলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ জানিয়েছিল, যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবারের অভিযোগের নিশানা ছিলেন তার স্ত্রী সামিরা। তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান মানসিকভাবে সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং এর আগে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এসব ঘটনার মধ্যে 2টি মেডিকেল রেকর্ডে রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল। সবই তার বিয়ের আগে। নতুন মামলার নির্দেশের পর সামিরা 4 দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত ডন হকও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সাড়া দিচ্ছেন না। সালমান শাহের 90-এর দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে এবং মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। 29 বছর পরও তার নাম অমর হয়ে আছে। আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরের ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে যোগ দিতে বর্তমানে এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই সফরের আগেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শত শত মানুষ ট্রাম্পের নীতির বিরুদ্ধে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ মাধ্যম এএফপি এর প্রতিবেদনে তথ্য প্রকাশ পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে নো ট্রাম্প প্ল্যাকার্ড হাতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্ক নীতি এবং দক্ষিণ কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের চাপ সৃষ্টির নীতির বিরোধিতা করেছেন। বিক্ষোভকারীদের ধারণা, ট্রাম্পের এই নীতিগুলো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা এই নীতিকে এক ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন, যেখানে লাভ কেবল ওয়াশিংটনের দিকে যাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা সিউলের কেন্দ্রস্থলে সেজং দায়রো সড়কে সুনগ্রেমন গেটের কাছে জড়ো হয় সঙ্গীত পরিবেশন, বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে অন্তত 13টি সংগঠন পুরো এপেক সপ্তাহ জুড়ে সিউলে 16টি পৃথক বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছে। অন্যদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়ার অর্থনৈতিক দিগন্তে ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে ট্রাম্প ও মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সম্প্রসারিত অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছেন থাইল্যান্ড, কম্বোডিয়া। পাশাপাশি আসন্ন এপেক সম্মেলনের প্রস্তুতি হিসেবে আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা মুখোমুখি আলোচনায় বসেছিলেন। আশা করা হচ্ছে এপেক সম্মেলনে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে শুল্ক নীতি ও প্রযুক্তি নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে। আসন্ন 47তম আসিয়ান সম্মেলনে ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
লি জে মিয়ং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মতো বিশ্ব নেতারা যোগ দেবেন। কিন্তু সিউলের জনগণের বার্তা স্পষ্ট, শান্তি চাই, প্রভাব নয়। 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে। রোববার 26 অক্টোবর ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউজিং লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। এর পাশাপাশি আগামী 9 নভেম্বর থেকে সাংহাই নয়াদিল্লি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন এই রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে 26 অক্টোবর থেকে তাদের এয়ারবাস A320 নিয়েও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে তারা 11 অক্টোবর নিশ্চিত করে যে দুই দেশের যোগাযোগ আরও জোরদার করতে 10 নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে। উল্লেখ্য, করোনা মহামারী এবং 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। এই ঘটনার জেরে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বারবার টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা AI এখন শুধু তথ্য প্রযুক্তি নয়, মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলেছে। ChatGPT কিংবা মেটা AI এর মতো জনপ্রিয় চ্যাটবটগুলোতেও অনেক সময় ব্যবহারকারীরা রোমান্টিক কথোপকথনে জড়িয়ে পড়ছে, যা শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। কিন্তু এই দৌড়ে ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির AI বিভাগের প্রধান নির্বাহী মুস্তফা সুলাইমান জানিয়েছেন, মাইক্রোসফট এমন এক AI তৈরি করতে চায় যা হবে বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ ও নিরাপদ, যেটি আপনি আপনার সন্তানদেরও নির্ভয়ে ব্যবহার করতে দিতে পারেন। বর্তমানে মাইক্রোসফট তাদের AI টুল কোপাইলটকে জনপ্রিয় করতে OpenAI, মেটা এবং গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোম্পানিটি জানিয়েছে এখন মাসে প্রায় 10 কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে কোপাইলটে। যদিও ChatGPT এর মাসিক সক্রিয় ব্যবহারকারী 800 মিলিয়নের বেশি। মাইক্রোসফট বলছে নিরাপত্তা ও আস্থার জায়গায় তারা ক্রমেই এগিয়ে যাবে। সুলেমান বলেন, আমরা ডিজিটাল মানুষ এর মতো AI বানাতে চাই না, বরং এমন সহায়ক প্রযুক্তি তৈরি করতে চাই যা মানুষের জন্য কাজ করবে, মানুষের বিকল্প হয়ে উঠবে না। সুলেমান আরও বলেন, আমাদের আপডেটগুলোর লক্ষ্য হলো মানুষকে একে অপরের সঙ্গে বেশি যোগাযোগে উৎসাহিত করা। আমরা চাই কোপাইলট আপনাকে মানুষের সঙ্গে সংযোগ ঘটাবে, কল্পনার জগতে আটকে রাখবে না। সাম্প্রতিক বছরগুলোতে কিছু AI প্ল্যাটফর্ম কিশোর কিশোরীদের ক্ষতির অভিযোগে মামলার মুখোমুখি পড়েছে। যেমন OpenAI, ক্যারেক্টার AI এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের চ্যাটবট কিশোরদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এবার খেলার খবর। বিরল এক ঘটনার সাক্ষী হলো রঞ্জি ট্রফির সার্ভিসেস ও আসামের ম্যাচ। ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে একই ইনিংসে হ্যাটট্রিক করলেন দুই বোলার। আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই বোলার বাহাতি পেসার মোহিত জাঙ্গারা ও বাহাতি স্পিনার অর্জুন শর্মা। আসামের প্রথম ইনিংসের দ্বাদশ ওভারে পরপর 3 বলে 3 উইকেট শিকার করেন অর্জুন। মোহিত হ্যাটট্রিক করেন 2 ওভার মিলিয়ে। ইনিংসের 15 ওভারের শেষ বলে একটি উইকেট নেয়ার পর সপ্তদশ ওভারের প্রথম 2 বলে 2 ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে এর আগেও এক ইনিংসে 2টি হ্যাটট্রিক দেখা গেছে, তবে দুবারই সেটি করেছিলেন একজন বোলার। 1907 সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামার সেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে এক ইনিংসে 2টি হ্যাটট্রিক করেন আলবার্ট ট্রট। এরপর 1962 সালে রঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে 2টি হ্যাটট্রিক করেন সার্ভিসেসের যোগিন্দর সিং রাও। এদিকে দুজন বোলার মিলে 1986 সালে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লেরু। তবে হ্যাটট্রিক দুটি পুরোপুরি একই ইনিংসে ছিল না। রাইসের প্রথম 2টি উইকেট ছিল প্রথম ইনিংসে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।